জিতেজ বাংলায় আজ আপনাদের জন্য শ্রদ্ধেয় কথাসাহিত্যিক শ্রী মানবেন্দ্র পালের লেখা ভৈরব। কথাসাহিত্যিক মানবেন্দ্র পাল জন্মগ্রহণ করেন 1926-এ। যুগান্তর ও অন্যান্য পত্রিকায় একের পর এক অবিস্মরণীয় গল্প লিখে পাঠকদের মুগ্ধ করেছিলেন। আজকের গল্পটি নেওয়া হয়েছে মানবেন্দ্র পালের লেখা ভৌতিক অবনিবাস এই গল্প বইটি থেকে। গল্পের সূত্রধর ও বেশ কয়েকটি চরিত্রে আমি জিত, গল্প পাঠে সায়ন্তন ও শুভ, পোস্টার ডিজাইনে নয়ন, প্রযোজনা ও পরিবেশনায় জিতেজ বাংলা। শুনতে থাকুন জিতেজ বাংলার আজকের গল্প ভৈরব। ছোটনাগপুরের পাহাড় ঘেরা এই ছোট্ট জায়গাটায় সেদিন যেন ধূসর সন্ধ্যা কেমন এরকম একটা গা চমচম করা রহস্যময় রোমাঞ্চ নিয়ে নেমে এসেছিল। এমনটা অন্যদিন হয় না। অন্যদিনও এই সময় দুর্যোটি বাবু সর্বাঙ্গে গরম চাদর জড়িয়ে, হাতে 10 দানা পরে, টাক মাথার ওপর মাংকি ক্যাপ চাপিয়ে লাঠি টুকটুক করে এসে বসেন। এখন সবে অক্টোবরের মাঝামাঝি, শীত সেরকম পড়েনি, পড়ব করছে। এখনই ওই কচি শীতের বিরুদ্ধেই দুর্যোটি বাবুর এই রণসাজ। তার এই শীত বস্ত্রের বর্ম দেখে মহিতোষ মজুমদারের স্ত্রী হাসেন, কিন্তু যাকে নিয়ে হাসি ঠাট্টা তিনি নির্বিকার। তার কোনো লজ্জা সংকোচ নেই। মহিতোষবাবু একসময়ে পুলিশ অফিসার ছিলেন। অসময়ে চাকরি ছেড়ে দিয়ে এখানে এসে স্থায়ীভাবে বসবাস করছেন। তার পুলিশি জীবনের নানা ঘটনা শুনতে দুর্যোটি বাবু বেশ ভালোবাসেন। সেই লোভে এই কদিন ধরে রোজ সন্ধ্যাবেলা উনি এখানে আসেন। কেন যে মহিতোষবাবু পুলিশের চাকরির মতো লোভনীয় কাজ রিটায়ার করার আগেই ছেড়ে দিয়েছিলেন, সে কথা একমাত্র বাড়ির লোক ছাড়া আর কাউকেই তিনি বলেননি। কেননা বললেও তা কেউ বিশ্বাস করবে না। শুধু চাকরি ছাড়াই নয়, একেবারে দেশ ছাড়া হতে হয়েছিল তাকে। এখানে উনি এসেছেন মাস 6 হলো। শান্ত নিরিবিলি জায়গা। ভদ্রলোকের বাস তেমন নেই, কেননা শহর বলতে যা বোঝায় তা এখান থেকে ক্রোশ খানেক দূরে। মহিতোষবাবুর বাংলোর অল্প দূরে একটা পুরনো দোতলা বাড়ি। ওই একটি দোতলা বাড়ি। ওপরের জানলাগুলো সবসময় বন্ধ। একতলায় লোক থাকে। তারা বাঙালি নয়, মিশুকেও নয়। তবে কয়েকদিন হলো দুর্যোটি বাবু নামে বৃদ্ধ ভদ্রলোকটি ওই বাড়িতে এসেছেন। তিনি নিজেই এসে মহিতোষবাবুর সঙ্গে আলাপ করেছেন। উনি অবশ্য সকালের দিকে আসেন না, বিকেলেও শীতের ভয়ে বড় একটা দূরে কোথাও যান না। ঠান্ডার দাঁত, একটুতেই নাকি বুকে কফ জমে গলা বসে যায়। তিনি অল্প কথা বলেন। তবু বিদেশে এই বাঙালি অতিথিকে পেয়ে মহিতোষবাবু ও তার স্ত্রী খুব খুশি। স্বামী স্ত্রী ছাড়া এ বাড়িতে আরও একজন আছে, তার নাম লক্ষণ। লম্বা চওড়া, যাকে বলে দশাশই চেহারা তাই। কুচকুচে কালো রং আর পাথরের মতো বোবা। কাজ করে অসুরের মতো। ভোরবেলা আসে, কাজ করে রাতের খাবার নিয়ে চলে যায় নদীর ওপারে। দুর্যোটি বাবু ওকে প্রথম দেখেই আঁতকে উঠেছিলেন। পিস করে বলেছিলেন, ওই লোকটার কাছ থেকে সাবধানে থাকবেন মশাই। আমি বলছি, ও মানুষও খুন করতে পারে। এ কথা শুনে মহিতোষবাবুর স্ত্রী পর্যন্ত শিউরে উঠেছিলেন। কিন্তু একসময়ে দুর্দণ্ড প্রতাপ মহিতোষবাবু ভয় পাননি। ভয় পেয়েই বা কি করবেন? সন্দেহ করে না হয় ছাড়িয়ে দিলেন। তারপর লোক পাবেন কোথায়? রোজ সন্ধ্যাবেলা দুর্যোটি বাবু এসে মহিতোষবাবুর কাছে তার পুলিশি জীবনের যত খুন খারাপির গল্প ছেলে মানুষের মতো শোনেন। লন্ঠনের আলো থেকে চোখ আড়াল করার জন্যে উনি একটা কিছু বই কিংবা কাগজ চিমনির গায়ে ঠেকিয়ে রাখেন। একটা ঘটনা বলা শেষ হয়ে গেলে উনি নাকি কেমন একটা গূঁত শব্দ করেন। অর্থাৎ ঘটনাটা তার পছন্দ হলো না, অন্য ঘটনা শুনতে চান। যেন তিনি কোনো বিশেষ ঘটনা খুঁজে বেড়াচ্ছেন।
সময়ে সময়ে মহিতোষবাবুর মনে হতো দুর্জটিবাবু হয়তো বা কোনো ছদ্মবেশী লেখক প্লট খুঁজে বেড়াচ্ছেন। শেষে আজ মহিতোষবাবু তার জীবনের সেই একান্ত গোপনীয় রোমাঞ্চকর কাহিনীটি বলতে শুরু করলেন, যে কাহিনীর নায়ক দুটি স্কুলের ছাত্র, মহিতোষ আর ভৈরব। কাহিনী শুরু করার সঙ্গে সঙ্গেই কেমন যেন কতগুলো অশুভ লক্ষণ দেখা দিল। দেওয়ালে একটা ছবি টাঙানো ছিল, সেটা হঠাৎ ঝনঝন করে পড়ে ভেঙে গেল। এই সন্ধ্যাবেলায় বাড়ির ছাদে কি একটা পাখি বিশ্রী শব্দে ডেকে উঠল। সে ডাক শুনে মহিতোষবাবুর মতো লোকও চমকে উঠলেন। তারপরই মনে হলো যেন প্রচণ্ড ঝড় উঠছে। তিনি জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। কালি ডালা অন্ধকার আকাশ ছাড়া ঝড়ের কোনো লক্ষণই দেখতে পেলেন না। এসব কি হচ্ছে? মনে মনে মহিতোষবাবু যেন নিজেকেই প্রশ্ন করলেন, কিন্তু প্রকাশ্যে কিছু বললেন না। নিজেকে একটু গুছিয়ে নিয়ে তিনি গল্প বলতে শুরু করলেন। ভৈরব ছিল তার স্কুলের বন্ধু, একই সঙ্গে পড়তেন তারা। কতই বা বয়স হবে তখন, 13 কি 14। ভৈরব ছিল একটু অদ্ভুত প্রকৃতির। তার স্বভাবের সঙ্গে মহিতোষের স্বভাবের কোনো মিল ছিল না। তবু ভৈরব কেন যে মহিতোষকে খুব ভালোবাসত তার কারণ অজানা। পড়াশোনায় ভৈরবের মন ছিল না। ওই বয়সেই সে টুকটাক ঝাড়ফুঁক শেখার জন্য গ্রামে গ্রামে ঘুরত। ও যাদের বাড়ি গিয়ে বসে থাকত। সেও যারা সাপের ওঝা নয়, ভূত ছাড়াবার ওঝা। ওর চেহারাটাও ছিল তেমনি, কালো, সন্ডা ফন্ডা, ছোট করে কাটা চুল। সে চুলে কখনো তেল পড়ত না। আর চোখ দুটো ছিল পাথরের চোখের মতো নিষ্প্রাণ। ওই চোখের দিকে তাকিয়ে মাস্টার মশাইরা পর্যন্ত ওর সঙ্গে কথা বলতে পারতেন না। এমন ছেলেকে কেউ ভালোবাসতে পারে না, মহিতোষও পারতেন না। কিন্তু ছুটির পর ভৈরব একরকম জোর করেই মহিতোষকে টেনে নিয়ে যেত নির্জন জায়গায়, বিশেষ করে শ্মশান কিংবা কবরখানায়। সেখানে বসে ও যেসব কথা মহিতোষকে শোনাতো তাতে বেচারি মহিতোষের রক্ত জল হয়ে যেত। যেমন ও বলতো ও নাকি ভূত নামানো প্রায় শিখে ফেলেছে। অমুক গ্রামের অমুক ওঝা ওর গুরু। একদিন বলল, খুব ইচ্ছে করে তিব্বত যেতে, ওখানকার লামারা নাকি প্রেত সিদ্ধ। মহি ভাই সোনা, তোতে আমাতে একবার তিব্বত ঘুরে আসি। শোনো কথা, তিব্বত যেন এ পাড়া ও পাড়া, শুধু গিয়েই কদিন থেকে ফিরে আসা। চল না মহি, লেখাপড়া শিখে ভালো ছেলে হয়ে বাড়ি বসে থেকে কি হবে? তা সে যদি প্রেত সিদ্ধ হতে পারিস তাহলে দুনিয়া সব কিছু চলে আসবে এই হাতের মুঠোয়। এসব কথায় মহিতোষ সাড়া দিতে পারতেন না। ভৈরবের হাত থেকে নিস্তার পাওয়ার জন্যে শেষ পর্যন্ত এড়িয়ে যেতে লাগলেন। ছুটে হতে না হতেই তিনি ছুটে বাড়ি পালাতেন। একদিন ভৈরব মহিতোষকে একা পেয়ে ওর হাতটা শক্ত করে চেপে ধরল। ওর ডান হাতে একটা বাড়তি ছোট আঙুল ছিল, সেটা আবার ছুরির ফলার মতো বাঁকা। দেখলে গা শিউড়ে উঠত। সেই বেঁটে আঙুলটার তীক্ষ্ণ নখ দিয়ে মহিতোষের হাতে দাগ কেটে দিয়ে বলল, কি রে, আমায় এড়িয়ে যাচ্ছিস? কিন্তু মনে রাখিস, আমায় দূরে ঠেলে দিলেও আমার হাত থেকে নিষ্কৃতি পাবি না। আমি তোকে কাছে টানবই। কোনো রকমে কাকুতি মিনতি করে সেদিন মহিতোষ ওর হাত ছাড়িয়ে পালিয়ে এসেছিলেন। আবার একদিন পাগড়াও করেছিল ভৈরব। বলেছিল, তুই না যাস, আমি একাই তিব্বতে যাব। সেখানে যদি মরেও যাই তবু তোকে দেখা দেবই। আমার গুরু বলেন, প্রেত আত্মা খুব ইচ্ছে করলে দেহ ধারণ করে কিছুক্ষণের জন্য দেখা দিতে পারে, তবে তার জন্য আত্মাকে প্রচণ্ড কষ্ট পেতে হয়, মুক্তিও আটকে যায়। তা যায় যাক, তবু তোর সঙ্গে দেখা করতে আসবই। এই পর্যন্ত বলে ভৈরব একটু থেমেছিল। তারপর বলেছিল, তবে একটা কথা,
দেখা করতে এলে তুই যদি আমায় অপমান করিস, আমায় তাড়িয়ে দিস, তাহলে বন্ধু বলেও খাতির করবো না, তোকে মেরে আমার সঙ্গী করে নেব। মৈতোষ তখন ভয়ে তরদর করে কাঁপছেন। বল, কথা দে, দেখা দিলে কাছে ডাকবি। নিষ্কৃতি পাওয়ার জন্যে মৈতোষ তাড়াতাড়ি বলেছিলেন, এখন মরাটরার কথা কেন ভাই, এখনো ঢের সময় আছে। ভৈরব দাঁতের ফাঁকে হেসে বলেছিল, তা আছে, কিন্তু ওই আর কি, যদির কথা বললাম। তাহলে বল, দেখা করতে এলে ফিরিয়ে দিবি না? না। প্রতিজ্ঞা? হ্যাঁ, প্রতিজ্ঞা। আমায় তখন দেখলে চিনতে পারবি তো? ডান হাতে আঙুল। বলে ডান হাতটা মুখের কাছে তুলে ধরেছিল। অমনি ওর ওই খুদে আঙুলটা তীর তীর করে কাঁপতে লেগেছিল। আর কপালের বাঁ দিকে কাটা দাগ, মনে থাকবে তো? হ্যাঁ 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 ভাই, থাকবে, খুব থাকবে। বলেই কোনো রকমে পালিয়ে এসেছিলেন। এরপর হঠাৎই একদিন ভৈরব বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়, আর তার খোঁজ পাওয়া গেল না। হঠাৎ ঘরের মধ্যে একরকম ছুটেই ঢুকলেন মৈতোষ বাবুর স্ত্রী। তার মুখে চোখে ভয়ের ছাপ। ছাদে কিছুর একটা শব্দ হচ্ছে শুনতে পেয়ে মৈতোষ বাবুর স্ত্রী ভয়ঙ্কর ভাবে ভয় পেলেন। তার সাথে মহিতোষ বাবুও চমকে উঠলেন। ছাদে শব্দ? তারপর মহিতোষ বাবু কান পাতলেন। কে যেন ছাদে ঘুরে বেড়াচ্ছে। মহিতোষ বাবু ঘর থেকে বেরিয়ে এসে অন্ধকারে ছাদের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন। এই, ছাদে কে রে? উত্তর পেলেন না। শব্দটা থেমে গেল। একটু পরে লক্ষণ এসে দাঁড়ালো। সে জানালো ছাদে একটা খারাপ ধরনের পাখি বসেছিল, সেটাকেও তাড়াতে গিয়েছিল। তবু ভালো, পরক্ষণেই মহিতোষবাবু ভাবেন, তাই বা কেন, এতদিন পর হঠাৎ খারাপ পাখি কোথা থেকে এলো? এত যে কাণ্ড হচ্ছে, পরম ধৈর্যবান শ্রোতাটির মধ্যে কিন্তু কোনো চাঞ্চল্য নেই। সেই যে অন্ধকারে মুখ আড়াল করে গল্প শুনে যাচ্ছিলেন, টু শব্দটি নেই। বোধহয় ঘটনাটা তার বেশ ভালোই লাগছে। তারপর অনেকগুলো বছর কেটে গেছে। মৈতোষ বাবু আবার তার কাহিনী শুরু করলেন। ভৈরবের কথা তিনি ভুলেই গিয়েছিলেন। তখন তিনি কলকাতার কাছাকাছি এক জায়গার থানার ওসি। একদিন একটা মার্ডার কেস হলো। মৈতোষ বাবু লাশ দেখলেন। প্রবল আক্রোশে কেউ লোকটাকে একেবারে ক্ষতবিক্ষত করে দিয়েছে। এমন তো কত লাশই দেখেছেন তিনি, কিন্তু কেন যে এই মৃতদেহটা দেখে থমকে গিয়েছিলেন তা বুঝতে একটু সময় লেগেছিল। মৃতের বয়স বছর 52-53, কালো কুচকুচে রং, এই বয়সেও পেশল চেহারা, নাক থ্যাবড়া, মুখটা যেন চেনা চেনা লাগলো। তারপর ডান হাতে 6টা আঙুল দেখেই মৈতোষবাবু চমকে উঠেছিলেন। আঙুলটা আবার ছুরির ফলার মতো বাঁকা। কপালের রক্তটা মুছো তো। হুকুম দিয়েছিলেন একজন কনস্টেবলকে। রক্তের ছোপ মুছে ফেলতেই দেখা গেল কাটা দাগ। বুঝতে বাকি রইল না এ তার সেই ছোটবেলাকার ক্লাস ফ্রেন্ড ভৈরব। জানা গেল ও নাকি এই অঞ্চলের একজন কুখ্যাত সমাজ বিরোধী। নিজেদের মধ্যে রেষারেষির জন্যেই প্রাণ হারিয়েছে। ভৈরব যে তার চেনা, মৈতোষবাবু তা প্রকাশ করলেন না। লাশ পোস্টমর্টমের জন্যে পাঠিয়ে বাসায় ফিরে এলেন। গোপনে দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন, একদিন যে প্রেতসিদ্ধ হবার জন্য প্রাণপণ চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত সে হয়ে গেল কিনা একটা ডার্ক সাইডের সমাজ বিরোধী। যাই হোক, এই খুনের তদন্তের ভার পড়েছিল মৈতোষবাবুর ওপরেই। কোথায় কোথায় ভৈরব থাকতো
তার দলে আর কে কে আছে, কেই বা ওকে খুন করলো, এইসব তদন্ত শুরু করতে হলো। কিন্তু বিশেষ কোনো ক্লু পাওয়া গেল না। তাছাড়া এইসব সমাজ বিরোধীদের খুনের কেস নিয়ে মাথা ঘামানোর ইচ্ছেও তার বিশেষ ছিল না। কেসটা ক্রমে ধামাচাপা পড়ে যাচ্ছিল। ঠিক সেই সময়ে তার জীবনে একটা মারাত্মক ঘটনা ঘটতে শুরু করলো। রাত বেশ গভীর, নিস্তব্ধ অঞ্চলটা। মনে হলো কেউ যেন দরজায় টোকা দিচ্ছে ঠুক ঠুক করে। ঘুম ভেঙে গেল মৈতোষ বাবু, কিন্তু কিছু আর শোনা গেল না। ভাবলেন বোধহয় স্বপ্ন টপ্ন দেখছেন। পাশ ফিরে চোখ বুঝলেন। একটু পরেই আবার সেই শব্দ। এবার বিছানায় উঠে বসেই হাঁকলেন, একে উত্তর নেই। 5 মিনিট পরে আবার সেই শব্দ, এবার জোরে। মৈতোষবাবু উঠতে যাচ্ছিলেন, ওর স্ত্রী বাধা দিলেন। মৈতোষবাবু হচ্ছেন পুলিশ অফিসার, এত অল্পে ভয় পেলে কি আর তা চলে? দাঁড়াও দেখি। বলে উঠে আলমারি খুলে রিভলভারটা নিয়ে দরজা খুলতে গেলেন। আর ঠিক তখনই দরজার বাইরে থেকে একটা অল্প বয়সী ছেলের গলা শোনা গেল। মহি, আমি এসেছি, খুব দরকার। গলার স্বর শুনে মৈতোষবাবু তো অবাক, যেন অনেকদিন আগের খুব চেনা গলার স্বরটা। তাড়াতাড়ি দরজা খুললেন, কিন্তু কেউ কোথাও নেই। মৈতোষবাবুর বাড়ির সামনে সরু এক ফালি প্যাসেজ আছে। প্যাসেজটা গিয়ে পড়েছে বড় রাস্তায়। এই প্যাসেজটা দিয়েই যাওয়া আসা করতে হয়। দরজার সামনে কেউ নেই দেখে মৈতোষবাবু প্যাসেজটার দিকে টর্চ ফেললেন। দেখলেন সেখানে একটা লোক দাঁড়িয়ে, খালি গা, পরনে একটা লুঙ্গি, মাথায় পেটটি বাঁধা, মুখটা রক্তে চপচপে। এ আবার কে? এত রাত্রিরে এখানে কেন? পুলিশের লোক বলে লোকটা কি নালিশ জানাতে এসেছে? তাকে কিছু বলতে যাবেন, স্পষ্ট দেখলেন লোকটা হাতের ইশারায় তাকে ডাকছে। মৈতোষবাবু রিভলভারটা শক্ত করে ধরে এগিয়ে গেলেন একেবারে ওর 3 ফুটের মধ্যে। সঙ্গে সঙ্গে এক চাঙড় বরফ যেন তার মেরুদণ্ড দিয়ে নেমে গেল। হাত পা অসাড় হয়ে এলো। কে এ তো ভৈরব, সেই যে খুন হয়েছিল, যার খুনের কিনারা এখনো হয়নি। আশ্চর্য, সে কি করে? পরক্ষণেই দেখলেন ও এগিয়ে যাচ্ছে রাস্তার দিকে, হাতের ইশারায় কেবলই ডাকছে, এসো, আমার সঙ্গে এসো। মন্ত্রমুগ্ধের মতো তিনি ওর পিছন পিছনে চললেন। ও গলি থেকে পথে নামল। রাস্তা নির্জন অন্ধকার। আগে আগে চলছে ভৈরবের ছায়ামূর্তি, পেছনে মৈতোষবাবু। মাঝে মাঝে সে পেছন ফিরে দাঁড়াচ্ছে আর ইশারায় ডাকছে। ও কোথায় কি উদ্দেশ্যে ডেকে নিয়ে যাচ্ছে কে জানে। মৈতোষবাবু চলেছেন তো চলেছেনই। একটা কথায় শুধু ওর মনে পড়ছে, দরজা ঠেলবার সময়ে ছোট ছেলের গলায় ভৈরব বলেছিল, খুব দরকার। কিসের দরকার? তবে কি ওর খুনির কাছে নিয়ে যেতে চায় নাকি? এ কথা মনে হতেই মৈতোষবাবু খুব ভয় পেলেন। এভাবে একা যাওয়া তার উচিত নয়। তখনই তিনি ফিরে যেতে চাইলেন, কিন্তু ঠিক কোথায় এসে পড়েছেন তা বুঝতে পারলেন না মোটেই। তার মাথাটা ঝিমঝিম করে উঠল, পা দুটো যেন অসাড় হয়ে এলো। তিনি আর হাঁটতে পারলেন না, ফুটপাতের ওপরেই বসে পড়লেন। জ্ঞান ফিরে এলো ভোরবেলায়। তখন একটা ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরে এলেন।
এই পর্যন্ত বলে মৈতোষ বাবু থামলেন। দুর্জটি বাবু সেই যে শীতের ভয়ে অন্ধকারে মুখ লুকিয়ে গুটি চুটি আধশোয়া হয়েছিলেন তেমনি রয়েছেন। সারা শব্দ নেই। ঘরের মধ্যে কেমন একটা অস্বস্তিকর হাওয়া থমথম করছে। বাইরে কতগুলো কুকুর যেন এই বাড়িটা লক্ষ্য করেই ক্রমাগত ঘেউ ঘেউ করতে লাগলো। ঘরে এই মুহূর্তে মৈতোষ বাবু আর দুর্জটি বাবু ছাড়া আর কেউ নেই। তবে কেন কুকুরগুলো? কে? ও লক্ষণ? মৈতোষ বাবু যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। দে তো বাবা, জানলাগুলো বন্ধ করে, বড্ড ঠান্ডা বাতাস আসছে। লক্ষণ কোনো উত্তর দিল না। দৈত্যের মতো বিরাট চেহারা নিয়ে ধূপ ধূপ করে পায়ের শব্দ তুলে জানলাগুলো বন্ধ করে দিয়ে ভেতরে চলে গেল। কে মশাই, ঘুমিয়ে পড়লেন নাকি? বলে যান। মুখ না তুলেই কপ জড়ানো স্বরে সংক্ষিপ্ত উত্তর দিলেন দুর্জটি বাবু। তারপর থেকে প্রায় রাত দুপুরে দরজায় শব্দ। মৈতোষ বাবুকে উঠতে হতো। দেখতেন দরজার বাইরে ভৈরব দাঁড়িয়ে। একদিন বিরক্ত হয়ে মুখের ওপর দরজা বন্ধ করে দিতে গিয়েছিলেন। ভৈরবের সে কি রাগ, কি দৃষ্টি! চোখ দুটো যেন হলদে বোতামের মতো অভিব্যক্তি শূন্য, অথচ ভয়ঙ্কর। মনে হচ্ছিল তক্ষুনি বুঝি মৈতোষ বাবুর উপর ঝাঁপিয়ে পড়ে ওর 6টা আঙুল দিয়ে টুঁটি চেপে ধরবে। বাধ্য হয়ে মৈতোষ বাবুকে বাড়ি বদলাতে হলো। কিন্তু সেখানেও ভৈরব হাজির। এমনি করে যেখানেই যান ভৈরবের হাত থেকে নিষ্কৃতি পান না। একদিন তো সবে সন্ধেবেলা লোডশেডিং। বাড়ি ফিরছিলেন মৈতোষ বাবু। দেখলেন গলির মুখে ভৈরব কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে। এখন আর নাম ধরে ডাকে না, শুধু ওর যে ভয়ঙ্কর হলুদ বোতামের মতো চোখ দিয়ে যেন গিলতে আসে। তাই শেষ পর্যন্ত বলতে পারেন একেবারে দেশ ছেড়ে পালিয়ে এসেছি। কি বলবো মশাই, ভৈরবের ভয়ে রাতে ঘুমোতে পারতাম না। এখানে এসে মনে হচ্ছে নিস্তার পেয়েছি। আপাতত গল্প আমার এখানেই শেষ। বলে মৈতোষ বাবু একটা সিগারেট ধরালেন। আরামে একটা সুখ টান দিয়ে বললেন, এসব কথা কাউকে বলিনি, বলতে চাইও না। বললেও কেউ বিশ্বাস করে না। নেহাত আপনি... কথা শেষ হলো না মৈতোষ বাবুর। তার মনে হলো ঘরটা যেন হঠাৎ কুয়াশায় ভরে গেল। এ কি, এত কুয়াশা কোথা থেকে এলো? জানলাগুলো তো সবই বন্ধ। এমনি সময় সেই কুয়াশার মধ্যে থেকে দুর্জটি বাবু নড়ে চড়ে সোজা হয়ে বসলেন। হলদে বোতামের মতো দুটো চোখ কুয়াশার ভেতরেই ধিকি ধিকি জ্বলছে। এক টানে খুলে ফেললেন হাতের দস্তানাটা। লন্ঠনের ঘোলাটে আলোয় দেখা গেল শীর্ণ একটা হাত ক্রমশ এগিয়ে আসছে। সেই হাতে 6টা ছুরির ফলার মতো অতিরিক্ত সেই আঙুলটা কাঁপছে টিকটিক করে। আতঙ্কে চিৎকার করে উঠতে গেলেন মৈতোষ বাবু, কিন্তু কুয়াশায় দম বন্ধ হয়ে গেল। 2 দিন পর সুস্থ হয়ে উঠলেন মৈতোষ বাবু। কি যে ঘটেছিল কিছুই বুঝে উঠতে পারলেন না। জানলেন সেই রাত্রে লক্ষণই ডাক্তার ডেকে এনে তাকে বাঁচায়। কিন্তু দুর্জটি বাবুর পাত্তা আর পাওয়া যায়নি। সেদিন বিকেলে সেই দোতলা বাড়িতে দুর্জটি বাবুর খোঁজ নিতে গেলেন মৈতোষ বাবু। অবাঙালি বৃদ্ধ একজন বললেন 2 দিন আগে হঠাৎ ভোরবেলায় সেই বাঙালি বাবু চলে গেছেন। তিনি এদের কেউ নন, চিনতেনও না। কলকাতা থেকে নাকি এসেছিলেন কয়েকদিনের জন্য। কোথাও থাকার জায়গা পাচ্ছিলেন না বলে বাইরের ঘরটা ভাড়া নিয়েছিলেন। মৈতোষ বাবু তো স্তম্ভিত হয়ে গেলেন। এতক্ষণ ধরে আপনারা শুনলেন মানবেন্দ্র পালের লেখা ভৈরব।
গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। শুভরাত্রি।